স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিল। সাথে আছে আমি শামীম জাহিদ। প্রতি বছর শুকনো মৌসুমে পর্যটকদের ব্যাপক সমাগম থাকলেও এবছর হরতাল এবং অবরোধ সহ নানা রাজনৈতিক কর্মসূচিতে লোকসান ছিল পর্যটন ব্যবসায়। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় শেষ সময় আবারও ভিড় বাড়তে শুরু করেছে পর্যটন স্পটগুলোতে। ফলে লোকসান কাটিয়ে ওঠার আশা করছেন পর্যটন ব্যবসায়ীরা। আজ আমাদের আলোচনার বিষয় পর্যটনের লোকসান কাটিয়ে ওঠার আশা। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন এভিয়েশন বিশেষজ্ঞ এবং বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এবং রূপসী বাংলা হোটেলের মার্কেটিং কমিউনিকেশনস ম্যানেজার শাহিদুস সাদিক। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। দেশের উত্তর সীমান্তবর্তী শেরপুর জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে গারো পাহাড়। ভ্রমণ পিপাসুদের জন্য এ অঞ্চলে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে তৈরি হয়েছে অবকাশ কেন্দ্র। আর নালিতাবাড়ির মধুটিলায় বন বিভাগ গড়ে তুলেছে ইকো পার্ক। আমাদের শেরপুরে এরকম একটা সৌন্দর্য পর্যটন কেন্দ্র আছে, তো প্রতি বছর আমরা এইভাবে বেড়াতে আসি, সবাই বেড়াতে আসে, তো আসে এখানে খুবই ভালো লাগে। অবকাশ কেন্দ্রটা অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগছে। এখানে আসছিলাম, অনেক ভালো লাগলো, সবকিছু দেখলাম, তারপরে টাওয়ারে বসেছিলাম। প্রতি বছর শুকনো মৌসুমে পর্যটকদের ব্যাপক সমাগম থাকলেও এবছর হরতাল এবং অবরোধ সহ নানা রাজনৈতিক কর্মসূচিতে লোকসান ছিল পর্যটন ব্যবসায়। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় লোকসান কাটিয়ে ওঠার আশা করছেন এখানকার ব্যবসায়ীরা। দেশের পরিস্থিতি অবরোধ হরতাল থাকার কারণে আমাদের ব্যবসা তেমন হয় নাই। এখন দেশের পরিবেশ ভালো থাকার কারণে ব্যবসা ভালো হইতেছে। হরতাল উর্ধ হওয়ার পর আজকে প্রায় এই সিজনের মধ্যে আজকে কিছু লোক আসছে। বর্তমানে এসব পিকনিক স্পটকে ঘিরে একদিকে যেমন পর্যটন শিল্প প্রসার হচ্ছে, অন্যদিকে আয়ের নতুন পথ খুঁজে পেয়েছেন স্থানীয় লোকজন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব কাজী ওয়াহিদুল আলম এবং জনাব শাহিদুস সাদিক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। জনাব আলম, প্রথম প্রশ্ন আপনাকে দিয়ে শুরু করা যাক। প্রতিবেদন দেখলাম যে এখানে বলা হচ্ছে যে সামনে আমরা গত কয়েকটা সময়, যে সময়টা আমাদের রাজনৈতিক সহিংসতা ছিল, হরতাল ছিল, অবরোধ ছিল, এটা কাটিয়ে উঠে ব্যবসায়ীরা, পর্যটন ব্যবসায়ীরা এখন আশার আলো দেখতে যাচ্ছে। আপনার কি মনে হয় এটা কতটা সম্ভব হবে তাদের আশা আলো দেখা, এবং এই তাদের যে ক্ষতি হয়েছে সেটা কাটিয়ে ওঠা কিভাবে সম্ভব কিনা? ধন্যবাদ। আসলে যে আপনি বলেছেন ঠিকই যে কিছু রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশের পর্যটন খাত কিছুটা হলেও বাধাপ্রাপ্ত হয়েছে। বাট এই যে আমরা গত ইলেকশনের পরে যে অবস্থা এখন বিরাজ করছে, এই অবস্থা যদি বিরাজমান থাকে, আমার মনে হয় যে ক্ষতিটা হয়েছে বিগত 2-3 মাসে, সেটা অনেকাংশেই কাটিয়ে ওঠা সম্ভব হবে দেশের পর্যটন শিল্পের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে আমরা কথা বলে জেনেছি। বিশেষ করে হোটেলগুলো, হোটেল, মোটেল, রিসোর্টস বা ট্যুর অপারেটর যারা আছে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিকজ বিদেশ থেকে পর্যটক আসতে পারেনি। আর বিশেষ করে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 3টা মাস কিন্তু আমাদের পর্যটনের ডোমেস্টিক ট্যুরিজমের জন্য একটা খুবই মানে ইন্টারন্যাশনাল টুরিস্টরা এই সময়টা বাংলাদেশে বেশি আসে আর কি। তো সেটা না আসাতে কিছুটা তো ডেফিনেটলি ক্ষতি হচ্ছে। তবে আমার মনে হয় যদি এখন যে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এটা থাকলে আমার মনে হয় অনেকাংশে এই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব। এবং এ ব্যাপারে যারা ট্যুরিস্ট অর্গানাইজেশন যারা আছে, ট্যুর অপারেটর যারা আছে, তারা অত্যন্ত সক্রিয় এবং এখানকার হোটেলগুলো আছে বা পর্যটন সংশ্লিষ্ট যে সকল প্রতিষ্ঠান আছে তারা সবাই কিন্তু এখন বেশ সক্রিয় আর কি। তো আমরা আশা করছি যে ইনশাআল্লাহ আমাদের পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে আর কি। ধন্যবাদ জনাব আলম, আমি আপনার কাছে ফিরে আসবো আবার। জনাব সাদিক, আপনার কি মনে হয় যে আমরা এখন কোন দিকে যাচ্ছি? ট্যুর অপারেটর ওভারঅল পর্যটন শিল্পের যে একটা খারাপ সময় গেছে, সেই তুলনায় অতটা আমরা খারাপ বলবো না, হোটেল ব্যবসার অতটা হয়তো আপনি অতটা রেভিনিউ হয়তো লস করেননি। তারপর এই পরিস্থিতিতে, এই মুহূর্তের শান্ত পরিস্থিতিতে ব্যবসার কি অবস্থা? আসলে ঢাকার যে হোটেলগুলো আছে, 5 তারকা হোটেলগুলো, 5 স্টার হোটেলগুলো, সেগুলো মূলত ব্যবসায় নির্ভর। আপনার যে বিজনেস করতে যে বাংলাদেশে যে লোকজন আসে, বিজনেস ডেলিগেট, তারপরে সরকারি ডেলিগেট, প্লাস কিছু স্পোর্টস, কিছু অকেশন হয়, কিছু টুর্নামেন্ট হয়, প্লাস ঢাকা শহরে কিছু কনফারেন্স সেন্টার হিসেবে তৈরি হচ্ছে, সেগুলোকেই মূলত কেন্দ্র করে ঢাকা 5 স্টার হোটেল চলছে। এখানে পর্যটকদের সংখ্যা একটু কম। বিজনেস ট্রাভেলার্স ট্রাভেলার্সরা বেশি থাকে ঢাকা 5 তারকা হোটেলগুলোতে। সেই দিক থেকে চিন্তা করলে তারপরও গত বছরটা তো বেশ খারাপই গিয়েছে। আমাদের সেভাবেও যে চিন্তা করি, বিজনেস ট্রাভেলারদের কথা চিন্তা করলে তারাও কম এসছে, এবং তাদের মধ্যে আমাদের হোটেলটি সবচেয়ে বেশি বাধাগ্রস্ত, ক্ষতিগ্রস্ত ছিল। কারণ আপনারা জানেন যে আমাদের হোটেলটি শাহবাগে অবস্থিত
এবং এটা নগরীর প্রাণকেন্দ্র প্লাস এখানে অপেক্ষাকৃতভাবে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর মধ্যে একটি। সো আমরা প্রচুর লোকসান করেছি গত বছর, আমাদের প্রচুর রেভিনিউ লস হয়েছে, বাট তারপর আমরা কাটিয়ে উঠতে পেরেছি। এবং ফেব্রুয়ারিতে ট্রেন্ডটা খুব ভালো দেখা যাচ্ছে। ফেব্রুয়ারিতে মাসে আমরা অ্যাভারেজ 55% অকুপেন্সি পেয়েছি, এবং এই মাসে আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপের সুবাদে আমরা আশা করছি আমরা প্রায় 80% অকুপেন্সি এনজয় করব। এবং সামনের মাসগুলো ভালো দেখা যাচ্ছে যদি শান্ত পরিস্থিতি থাকে, দেশের রাজনৈতিক পরিস্থিতি। আমরা আশা করছি যে পর্যটক বলেন অথবা বিজনেস ট্রাভেলার বলেন, সবাই ফিরে আসছে আস্তে আস্তে। ধন্যবাদ জনাব আলম। আপনার কি মনে হয় যে বিজনেস ট্রাভেলারও একটা বড় একটা অংশ, শুধু ট্যুরিজমের কথা আমরা বলি, সেই ক্ষেত্রে বিজনেস ট্রাভেলাররা বাংলাদেশে আসেন, কিন্তু এই ক্ষেত্রে যে রাজনৈতিক গোলযোগ ছাড়াও বিজনেস ট্রাভেলারদের আসলে আকৃষ্ট করার ক্ষেত্রে তারা হয়তো বাংলাদেশে আসেন অল্প সময়ের জন্য, কিন্তু তারা কিছু সময়টা ফ্রি টাইম পান, সেই সময়ের জন্য তাদের আসলে কোনো ব্যবস্থা বাংলাদেশে আমরা আসলে করতে পারি কিনা, বা ট্যুর অপারেটর আসলে কতটুকু এগিয়ে আসছে এই বিষয়ে? না, এখন হচ্ছে, একদম যে হচ্ছে না তা না। আমরা রিসেন্টলি দেখেছি যে লালবাগ ফোর্টে একটা লাইট অ্যান্ড সাউন্ড একটা শো হচ্ছে। এটা ইজ এ গুড এডিশন টু দি ট্যুরিজম অ্যাট্রাকশন আর কি। হ্যাঁ, বিকজ যারা বিদেশ থেকে আসে আমাদের দেশে, তারা এদেশের হিস্ট্রি, কালচার, হেরিটেজ সম্বন্ধে জানতে চায়। সো লাইট অ্যান্ড সাউন্ড শো এটা কিন্তু একটা ভালো আমি সংযোজন বলে মনে করি। এখানে যারা বিদেশিরা আসে তারা যেতে পারে এবং দেশিরাও যেতে পারে, এবং এখান থেকে তারা অনেক কিছু ইনফরমেশন, হিস্ট্রি সম্বন্ধে বাংলাদেশ জানতে পারে। এছাড়াও কিন্তু ঢাকাতে এখন শপিং ইজ অ্যানাদার অ্যাট্রাকশন আর কি। অনেক বিদেশিরা আসে এখানে শপিং এর জন্য ইন্টারেস্টেড হয়। হয়তো এখানে এন্টারটেইনমেন্টের ব্যাপারে ততটা আমরা এখন অগ্রসর হইনি, বাট অন্যান্য আদার্স দিক, বিশেষ করে এখন এখানে ভালো ভালো মুভি হাউস হচ্ছে, মুভি হাউসগুলোতে যেতে পারছে, বিশেষ করে বসুন্ধরাতে বা যমুনা ফিউচার পার্কে, বা সেখানে তারা করতে পারছে। ঢাকার অদূরেই কিছু কিছু লেজার ডেস্টিনেশন আছে, রিসোর্টস আছে, সেইগুলোতে উইকেন্ডে অনেকে যে রাত কাটিয়ে আসতে পারে, যেমন যমুনা আছে, রিসোর্ট আছে, বা অন্যান্য আরও রিসোর্ট হচ্ছে। সো কাজেই এখন আস্তে আস্তে ডেভেলপ করছে। আসল কথা হলো কি, দেশের শান্তি বিরাজ করলে কিন্তু সবকিছুই সম্ভব। আচ্ছা, ধন্যবাদ জনাব সাদিক। ক্রাইসিস ক্রিয়েটস অপরচুনিটি। কিছুদিন আগে যে সংঘাতময় একটা পরিস্থিতি ছিল, সেটার অবসান হয়েছে। তো এরপরে এখন এক ধরনের অপরচুনিটি আছে। এখন এই অপরচুনিটি আপনাকে যদি আরও বেশি করে ধরতে চান, তাহলে কি বিশেষ কোনো ব্যবসায়িক ড্রাইভ বা মার্কেটিং ড্রাইভ আপনারা নিচ্ছেন বা নেবেন? দেখুন, গত বছর যেই সময়টা আমরা আপনার হোটেলে ব্যবসা এমনি এমনি আসে অনেকটা তাই। অবশ্যই আমরা এখানে আমাদের এখানে আন্ডার সাপ্লাইড। আমি এটা এর আগে বেশ কিছু জায়গায় বলেছি যে ঢাকা শহরে আরো মিনিমাম 4 থেকে 5টা হোটেল দরকার, 5 রকম শুধুমাত্র বিজনেস ট্রাভেলারদের ক্যাটার করার জন্য। কিন্তু গত বছর যদি ধরি যে আমরা গত বছর 4-5 মাস আমরা যে সময়টাতে ব্যবসা করতে পারিনি, সেই অপরচুনিটি কিন্তু বাংলাদেশ থেকে চলে যায়নি, সেগুলো কিন্তু রয়ে গেছে। এবং সেগুলো কিন্তু তারা যদি দেখে যে এখানে আসলে এই সুযোগ আছে সামনের দিনগুলোতে ব্যবসা করার, তাহলে তারা কিন্তু ফিরে আসবে। এবং সেক্ষেত্রে আমরা কিন্তু তাদেরকে ভালো মতো কিভাবে আমরা তাদেরকে অ্যাকোমোডেট করতে পারি, সেগুলো নিয়ে আমাদের মধ্যে প্ল্যানিং আছে কিন্তু। এবং আরেকটা যেটা কথা ওয়াহিদ ভাই বললেন যে ঢাকার আশেপাশে কিছু ট্যুরিস্ট ডেস্টিনেশন কিংবা স্পট, সে ধরনের এবং ফ্যাসিলিটিগুলো যদি আমাদেরকে যদি আরেকটু ফ্যাসিলিটেট করা যায়, তাহলে কিন্তু এই বিজনেস ট্রাভেলাররাও কিন্তু ট্যুরিস্ট হিসাবে পরিগণিত হতে পারে। কারণ দেখেন, একটা যদি বিজনেস ট্রাভেলার 4 দিনে কোনো কাজে আসে, সে কিন্তু 2 দিন 2.5 দিনের মধ্যে কাজ শেষ হয়ে যায়। ফ্রি টাইমটা কিন্তু সে কিন্তু সুযোগ খুঁজে, এবং সে কিন্তু জিজ্ঞাসা করে, হোটেলের ফ্রন্ট ডেস্কে জিজ্ঞাসা করে যে আমি কোথায় যেতে পারি, এবং যেতে গেলে আমার কত সময় লাগতে পারে, আমি কিভাবে ফেরত আসতে পারি। এই জিনিসগুলো তাতে মাথায় থাকে যে ঢাকার আশেপাশে কি দেখার আছে, তোমরা বলো আমাদেরকে। সেগুলোকে আমরা কিন্তু এক্সপ্লয়েট করতে পারি ইচ্ছা করলে, এবং সেটাই আসলে আমাদের করা উচিত। ধন্যবাদ জনাব সাদিক। আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাবার, ফিরে এসে আমরা কথা বলবো। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবে। স্বাগত একবার খাতুন মাছ থেকে। আজ আমরা আলোচনা করছি পর্যটনের লোকসান কাটিয়ে ওঠার আশা নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন এভিয়েশন বিশেষজ্ঞ এবং বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, এবং রূপসী বাংলা হোটেলের মার্কেটিং কমিউনিকেশনস ম্যানেজার শাহিদুল সাদিক। জনাব সাদিক এবং জনাব আলম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। জনাব আলম, আপনার কাছে প্রশ্ন এবার। আমরা বিরতিতে যাবার কথা বলছিলাম, যেখানে বলছিলাম যে
কিভাবে আসলে আমরা বিজনেস ট্রাভেলারদেরকে আরো বেশি সুযোগ সুবিধা দিতে পারি, তারা যাতে বাংলাদেশে আরো তাদের বেশি ঘোরাফেরা করতে পারেন, ঢাকার আশেপাশে অন্তত বেসিক্যালি। যেখানে জনাব সাদিক বলছিলেন যে ঢাকায় আরো 3-4টা হোটেল হবার মতো আসলে ডিমান্ড রয়েছে, রাইট। আসলে বাধাটা কোথায়, কেন এটা আমরা অনেক থেকে শুনছি, কেন হচ্ছে না হোটেলের সমস্যা কোথায়? না আসলে ঢাকাতে আমরা যেটা জানি যে এখানে বিজনেস ট্রাভেলার বেড়েছে, সাথে সাথে এমনি ট্যুরিস্টরাও কিন্তু ঢাকাতে এখন অনেক আসছে, এবং এর সাথে সাথে যেটা স্পোর্টস ট্যুরিজম, যেটা T20 এশিয়া কাপ, এটা Right. সেটা সবসময় কিন্তু একটা লেগে আছে, লেগে আছে। এগুলো আছে। তার সাথে সাথে আছে মাইস ট্যুরিজম, যেটা বলি আমরা, মিটিং, ইনসেন্টিভ, কনফারেন্স, এক্সিবিশন, এইগুলো কিন্তু ঢাকায় অনেক বেড়ে গেছে। অনেক করে হ্যাঁ, অনেক বেড়েছে। এখন আপনি দেখবেন ব্যাক টু ব্যাক সারা বছরই কোনো না কোনো এক্সিবিশন আছে, কোনো কনফারেন্স আছে। তো এইগুলোকে যদি আমাদের ক্যাটার করতে হয়, আমাদের বিভিন্ন মানের হোটেল, শুধু 5 তারা মানের Five star হোটেল hotel হবে না। হ্যাঁ, সব ধরনের হোটেলই লাগবে আমাদের, 5 স্টার, 4 স্টার, 3 স্টার এবং বাজেট ক্যাটাগরি হোটেল লাগবে। এবং হোটেল কিন্তু প্রাইভেট সেক্টরে আগামীতে অনেকগুলো হোটেল ঢাকাতে আসছে। হ্যাঁ, এটা একটা আসার ব্যাপার যে অনেকগুলো প্রাইভেট সেক্টর হোটেল ঢাকাতে হচ্ছে এবং তারকা মানেরই হোটেল হচ্ছে। Right. সে ব্যাপারে আমার মনে হয় আমরা উই আর ওয়েল প্লেসড, বাট দ্য প্রবলেম ইজ আমাদের এইখানে যে মূল সমস্যা, যে মুভমেন্টের সমস্যা। ঢাকা শহরে এখন যে যানজট, হ্যাঁ, এখন একজনকে যদি আমি আধা বেলার জন্য ঢাকা শহর ঢাকাতে নিয়ে যাই, সাইট সিইং এ নিয়ে যাই, তাহলে কি এই যে ইনভেস্টমেন্ট হচ্ছে না, আটকে আছে, এটা কি এইসব কারণে তারা থমকে আছে? এইটা অনেকটা বলা যেতে পারে, বাট মানে ট্যুরিজমটা হচ্ছে মাল্টি সেক্টরাল একটা ডিসিপ্লিন আর কি। হ্যাঁ, একটার সাথে আরেকটা কিন্তু সম্পর্কিত। ট্যুরিজম বাড়াতে গেলে সাথে সাথে কিন্তু আপনার অবকাঠামোগত উন্নয়ন যদি না হয়, আপনার রোড কমিউনিকেশন যদি ভালো না হয়, আপনার ডোমেস্টিক ট্রাভেল যদি স্মুথ না হয়, যেমন ঢাকা থেকে চিটাগাং যেতে আমরা আগে 4 ঘন্টা 5 ঘন্টা বাই রোডে চলে গেছি, এখন সেখানে 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা সময় লাগছে। ঢাকা থেকে কক্সবাজার তো মানে 12-14 ঘন্টা সময় লেগে যায়। তো এখন এই যে ট্যুরিজম গুলো ডেভেলপ করবে, এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট না হলে তো ট্যুরিজম ডেভেলপমেন্ট হবে না। আমি তো একটা ট্যুরিস্ট ঢাকায় এসে সে নিশ্চয়ই হোটেলের মধ্যে বসে থাকবে না, অবশ্যই না। হ্যাঁ, তাকে তো সুযোগ দিতে হবে বেড়াতে যাওয়ার। ইভেন ঢাকা থেকে যদি আপনি অস্ট্রেলিয়া যেতে চান, ফ্যান্টাসি কিংডম যান বা যে কোনো জায়গায় যান, হেলিকপ্টার সার্ভিস করা ভালো যে অবস্থা। সেই ক্ষেত্রে মানে ট্যুরিজমকে আমরা চাইলেও কিন্তু আমরা হাত পা বাঁধা অবস্থার মধ্যে আছি মনে হয়। যেমন শাহিদ, আপনার কি মনে হয়, আপনি যে হোটেলে কাজ করছেন সেখানে যারা ট্রাভেলার আছেন, ট্যুরিস্ট আসছেন, তারা আসলে কি ধরনের সমস্যার সম্মুখীন করছেন, আমি যদি ইন টার্মস অফ ইনফ্রাস্ট্রাকচারের কথা বলি? দেখেন, প্রথমেই তো তারা যদি যখন প্লেন থেকে নামলো, মানে অড ডে, একটা বাজে দিনে তার 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে গেল তার নগরীর মাঝখানে আসতে। রাইট। এটা তো এসেই তো সে এক্সস্টেড। এরপরে তার আর এই দেশ সম্বন্ধে তার ধারণাটা ভালো করাটা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। তখন যদি আপনার অন্যান্য ব্যাপারগুলো তখন তার মাথায় চলে আসে, যে তখন তার মনে হয় যে আমি কত তাড়াতাড়ি আমার বিজনেস কাজগুলো সেরে আমি তাড়াতাড়ি হোটেলে ব্যাক করতে পারি, অথবা কিভাবে আমি পরের দিন আমার যে অ্যাপয়েন্টমেন্টটা আছে সেটা কিভাবে ধরবো। তো তখন যখন দেখা যায় যে তার সুযোগ থাকে তার ঘুরে বেড়ানোর, সার্টেনলি তার মনের মধ্যে যে নেতিবাচক ধারণাগুলো যে সে দেখেছে যে এয়ারপোর্ট থেকে আসার সময়, সেগুলো তার মনের মধ্যে উঠে আসে। তো এগুলো আসলে খুবই আমাদের চিন্তা করার বিষয় আছে। ইনফ্রাস্ট্রাকচারটা ভালো করা খুবই দরকার। ঢাকা থেকে কক্সবাজার যদি যেতে হয়, যদি যেটা আমরা শুনে থাকি যে এখন 14-15 ঘন্টা লাগছে, তো সেখানে আমরা একটা ফাস্ট ট্রেন, সুপার ফাস্ট ট্রেন যদি করা যেতে পারে, যেটা 4 ঘন্টায় নিয়ে যাবে, অথবা আমাদের এয়ারপোর্টটাকে যদি আপগ্রেডেশন করা যায় কক্সবাজারে, যেখানে আরো বড় একটু প্লেন নামতে পারবে, মানসম্মত বিমান নামতে পারবে, সেখানে আমরা কিন্তু বিদেশি পর্যটকদেরকে আকৃষ্ট করতে পারি। এবং বিদেশি পর্যটকরা যে ধরনের স্পেন্ডিং করে, দেশীয় পর্যটকরা অবশ্যই আমাদের কাছে অবশ্যই আমরা ওয়েলকাম করি তাদেরকে, বাট বিদেশি পর্যটকরা যে ধরনের আমরা বৈদেশিক মুদ্রা পেতে পারি, কিংবা তাদের স্পেন্ডিং প্যাটার্নটা যেরকম, তাতে করে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ফরেন কারেন্সি আমরা ইনকাম করতে পারি। তো বিদেশি পর্যটকরা তখনই আসবে যখন আপনার তাদেরকে একটা ভালো ইনফ্রাস্ট্রাকচার দেওয়া যাবে, এবং তাদের নিরাপত্তার বিষয়টাও আমরা ওভাবে দেখতে পারবো। জনাব আলম, আপনি দীর্ঘদিন ধরে ট্যুরিজম সেক্টরে কাজ করছেন, আপনি এই সেক্টরে একজন বড় একজন স্টেক হোল্ডার, বিভিন্ন সময় সরকারের সাথে কথা বলেন, বেসরকারি সাথে কাজ করেন। আপনার কি মনে হয় যে কেন আমরা বছরের পর বছর যে কথাগুলো বলছি, একই রকম কথা হচ্ছে, সরকার যায় সরকার আসে, কাজ হচ্ছে না, কোনো কিছু সাবস্টেনশিয়াল ইমপ্রুভমেন্ট অন্তত ট্যুরিজম সেক্টর হয়নি? সমস্যা আসলে কোথায়? সমস্যা অন্য কোনো সমস্যা না, আমাদের এটা রাজনৈতিক সদিচ্ছার ব্যাপারটা আছে। তারপরে আমি বলবো যে এই সরকার বিগত টার্মে যে জিনিসটা করেছে, বাংলাদেশ ট্যুরিজম উন্নয়নের জন্য একটা ট্যুরিজম বোর্ড গঠন করা হচ্ছে। আগে যেমন ট্যুরিজম মার্কেটিং এর জন্য কোনো ফান্ড ছিল না,
কোনো রকম বাজেটে কোনো রকম বরাদ্দ ছিল না ট্যুরিজম সেক্টরের জন্য। এখন বিগত 2-3 বছর থেকে আমরা দেখছি একটা ফান্ড দেওয়া হচ্ছে এবং ট্যুরিজম বোর্ড কিছুটা মার্কেটিং করার সুযোগ পাচ্ছে, আমাদের বিভিন্ন বিদেশের আন্তর্জাতিক পর্যটন মেলাগুলোতে অংশ নিতে পারছে। আমাদের যারা স্টেক হোল্ডার আছে, ট্যুর অপারেটর আছে, তারা যাচ্ছে এবং পর্যটন কর্পোরেশন এই ট্যুরিজম বোর্ড সেগুলো ফ্যাসিলিটেট করছে মেলাগুলোতে অর্গানাইজ মানে অ্যাটেন্ড করার ব্যাপারে। সেই মার্কেটিং সাইডে কিছুটা হলেও উদ্যোগ এখন আমরা দেখতে পাচ্ছি, বাট প্রোডাক্ট ডেভেলপমেন্টের ব্যাপারে যে জিনিসটা করা দরকার এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের যে জিনিসটা দরকার সেইগুলোর ব্যাপারে এখনো আমরা পিছিয়ে আছি। এবং যাতে করে আমাদেরকে পর্যটন প্রোডাক্ট যদি ডেভেলপ না করতে পারি আমরা, তাহলে তো আমরা কি মার্কেটিং করব আমরা? হ্যাঁ, সো কাজে আমাদেরকে আরো বেশি প্রোডাক্ট ডেভেলপ করতে হবে, আমাদেরকে এখানে করতে হবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হবে, বিশেষ করে পর্যটন ফ্রেন্ডলি কিছু নীতিমালা তৈরি করা দরকার আছে আমাদের। সেগুলো যদি হয় আমার মনে হয় তাহলে কিছুটা হলেও আমরা এগিয়ে যেতে পারবো। ইনভেস্টমেন্ট যেটা বেসরকারি খাতে আসা কথা, সেটা যতটা আশা কথা সেটা আসলে আসছে না, এটাই কি কারণ যে নীতিমালাটার আসলে অভাব? হ্যাঁ, একটা নীতিমালার অভাব আছে। তারপরে দেখেন এখানে মানে আনপ্ল্যান্ড গ্রোথ হচ্ছে। এই যে কক্সবাজারে দেখেন এখন অনেক হোটেল হয়ে গেছে, মাশরুম গ্রোথ অফ হোটেলস এবং আনপ্ল্যান্ড এবং বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো। এইটার একটা সেন্ট্রাল একটা বডি থাকা উচিত ছিল যারা এটাকে কন্ট্রোল করবে। সেখানে রাস্তাঘাটগুলো সেই শহরে এত ছোট ছোট, সেখানে মানে ইনফ্রাস্ট্রাকচার বলতে যে জিনিসটা বোঝায় ভৌত অবকাঠামো, সেই জিনিসটা আমরা ট্যুরিজম খাতে দেখছি না। আমরা সত্যি মাস্টার প্ল্যান হচ্ছে, এই বিভিন্ন রকম পরিকল্পনা হচ্ছে, কিন্তু পরিকল্পনার মধ্যে সীমাবদ্ধ থাকবে, সেটা কিন্তু মানে বাস্তবে রূপ নিচ্ছে না এবং যার ফলেই কিন্তু কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। এবং যে জন্য আনপ্ল্যান গ্রোথটা হচ্ছে, এই গ্রোথের আমরা সেই জিনিসটাকে ধরে রাখতে পারতেছি না। জনাব সাদিক, একজন হোটেলিয়ার হিসেবে আপনার কি মনে হয় যে ঢাকা এবং ঢাকার বাইরে যেটা চিটাগাং বলি আমরা, বড় বড় যে হোটেল আপনি পরিচালনা আপনার কাজ করছেন, এই ধরনের হোটেলে হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা কোথায়? এখন ঢাকা অনেক লোক বেড়ে গেছে, এখন জায়গা কমে গেছে, সেক্ষেত্রে আসলে ভালো মানের হোটেল হওয়ার জন্য যথেষ্ট সুযোগ সুবিধা আসলে আছে কিনা একদম ঢাকায়? এখন ভালো মানের হোটেল হওয়ার জন্য সুযোগ সুবিধা আছে, বাট ওই আগেও বলা হয়েছে ইনফ্রাস্ট্রাকচারের কথা। প্লাস আরেকটা হলো যে জনবল, সেই জনবলকে ঠিকভাবে প্রশিক্ষিত করার ব্যাপারটা আছে। আপনি যদি চিন্তা করেন যে আগামী 5 বছরে ঢাকা শহরে 5টি হোটেল হবে, সেই 5টা হোটেলকে সেখানে যথেষ্ট সুযোগ হবে নতুন নতুন চাকরি সুযোগের, এবং সেটা চাকরির জন্য সুযোগ হবে, কিন্তু সঠিক জনবলটাকে আমাদের ডেভেলপ করতে হবে। সেই জন্য ট্রেনিং ইনস্টিটিউটগুলো দরকার। ট্যুরিজম সেক্টরে অনেক ট্রেনিং ইনস্টিটিউট আছে, মানসম্মত থেকে আছে, এবং এটা তো দু ধরনের, একটা ভোকেশনাল পার্ট আর একটা ধরেন সেখানে একটু উপরের দিকে যারা চাকরি বাকরি করবে, সেখানে ধরেন আপনার ট্যুরিজম যদিও পড়ানো হচ্ছে ইদানিং ঢাকা ইউনিভার্সিটিতে, আরো বেশ কিছু কয়েকটি ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে। প্লাস আমি মনে করি এই জায়গাটাতে আরো একটু নজর দেওয়ার সুযোগ আছে। আরেকটা যেটা বললেন যে ঢাকা এবং ঢাকার বাইরে, আপনি চিটাগাংয়ের কথা বলছেন, ঢাকা এবং চিটাগাং ছাড়াও কিন্তু বাংলাদেশে আরো বেশ কিছু শহরকে কেন্দ্র করে কিন্তু ট্যুরিজম করা যায়, যেমন সিলেট একটি সম্ভাবনা শহর। আপনি খুলনার কথা চিন্তা করতে পারেন, সুন্দরবনের খুব কাছাকাছি, পোর্টের কাছাকাছি, প্লাস রাজশাহীতে যথেষ্ট রকমের দেখার অনেক কিছু আছে আমাদের। ইভেন আমরা রাজশাহীর আম বাগানগুলো চিন্তা করে কিন্তু ট্যুরিজম করতে পারি। আচ্ছা, তো ওখানে রাজশাহীতে আপনার রাজবাড়িগুলো আছে, পুরাতন জমিদার বাড়িগুলো আছে, আর্কিওলজিক্যাল সাইটগুলো আছে, এখন যেটা অনেকে বলেন ইকোট্যুরিজমের কথা বলেন, সেইটা ব্যাপারগুলো আছে। তো করা যায় নট অনলি ঢাকা এবং চিটাগাং, আরো আমি মনে করি যে বাংলাদেশে আরো 4-5টা শহরে 3 স্টার 4 স্টার কিংবা বাজেট হোটেল, ভালো মানের ক্লিন হোটেল, এগুলো করার সুযোগ আছে। এবং শুধুমাত্র হোটেল করলে তো হবে না, হোটেল রিলেটেড আরো কিছু ব্যাপার থাকে, ট্রান্সপোর্টের ব্যাপার থাকে, ট্রান্সপোর্টেশন একটা বড় ফ্যাক্টর, টুরিস্টদের জন্য হেলথ কেয়ার সার্ভিস একটা বড় ফ্যাক্টর। কেউ যদি কোনো টুরিস্ট যদি অসুস্থ হয়ে যায় ঢাকার বাইরে, তাহলে তাকে দেখা যাবে যে হি হ্যাজ টু রাশ ব্যাক টু ঢাকা। সো সেখানে কিন্তু ভালো মানে হাসপাতাল, ট্রান্সপোর্টেশন সবকিছুই ব্যাপার। জনাব আলম, যেটা জনাব সাদিক বলছিলেন যে ট্রেনিং এর একটা বড় একটা অভাব রয়েছে, আপনিও বলছেন যে মানসম্মত ট্রেনিং হচ্ছে না। এটা আপনি যদি দেখেন, আজকে আমরা স্বাধীনতার 42-43 বছর বয়স হয়ে গেছে আমাদের, আমরা কিন্তু এখন ঢাকার 5 তারকা হোটেলগুলার একজন জেনারেল ম্যানেজার আমরা ডেভেলপ করতে পারি না। এখন আমাদেরকে বিদেশি সাদা চামড়াদের দিয়ে এই হোটেলগুলো পরিচালনা করতে হচ্ছে। আর এই সময় কিন্তু যথেষ্ট সময় আমাদের নিজস্ব ম্যান পাওয়ার ডেভেলপ করার জন্য। তো কাজেই সেই সুযোগ
এবং সেই সুযোগও ছিল না বা করা হচ্ছে না, এবং লোকাল ট্যালেন্টগুলোকে ওঠার সুযোগ সৃষ্টি করা হচ্ছে না আর কি। আমার মনে করে এখানে এই- যদি এই জায়গায় আসলে আমাদের হিউম্যান রিসোর্সে জোর দিতে হবে, অনেক জোর দিতে হবে, অনেক জোর দিতে হবে। জনাব আলম আপনাকে ধন্যবাদ, জনাব শহীদ আপনাকে ধন্যবাদ। সময় সর্বজন আজকে আমাদেরকে এখানে শেষ করতে হচ্ছে। এই ছিল আজকে আমাদের খাতুনগঞ্জ থেকে বলতে, আমার সাথেই থাকবেন, দেখা হবে আবার।